সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। দেশবার্তা টকশোতে আজকে আমরা আলোচনা করতে চাই রাজনীতি নির্বাচন নিয়ে। নির্বাচন সামনে 12 তারিখ, এখনো অনিশ্চয়তা, নানা শঙ্কার মধ্য দিয়ে নির্বাচনের দিন সামনে এগিয়ে আসছে। একদিকে ভোট বর্জনের আহ্বান, আরেকদিকে গণভোট নিশ্চিত করার জন্য সরকারের তরফ থেকে আহ্বান। সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতির মধ্যে আগাচ্ছে বাংলাদেশ। তার উপর নির্বাচন নিয়ে যে সংশয়, নির্বাচন হবে কি হবে না এই যে সংশয়, তার নেপথ্যে অনেক ঘটনা আপনারা নিশ্চয়ই জানেন। শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে তারই অনুসারীরা, ইনকিলাব মঞ্চের সদস্যরা শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। তারা যমুনা ঘেরাও করতে গেলে এই পরিস্থিতি তৈরি হয়। এসব নিয়েও উত্তেজনা বিরাজ করছে। সব মিলিয়ে দেশের রাজনীতি একটা জটিল কঠিন পথে অগ্রসর হচ্ছে। এসব নিয়ে আলোচনা করব। আপনারা নিশ্চয়ই জানেন যে সাবেক পানি সম্পদ মন্ত্রী, প্রবীণ রাজনীতিবিদ, 5 বারের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন আজ মারা গেছেন কারাগারে। যদিও কারা কর্তৃপক্ষ দাবি করেছেন কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে, কিন্তু অভিযোগ উঠেছে কারাগারেই তিনি মারা গেছেন। এর আগে নুরুল মজিদ হুমায়ুন একইভাবেই তার মৃত্যু হয়েছিল, যদিও পুলিশ দাবি করেছিল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। আরও কারা হেফাজতে প্রায় দিনই মৃত্যুর ঘটনা ঘটছে। অস্বাভাবিকভাবে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এরকম ঘটনা এর আগে ঘটেনি যে কারা হেফাজতে নিয়মিত মৃত্যুর ঘটনা। এসব নিয়ে আমরা কথা বলতে চাই। আর আজকে আমাদের এই আলোচনায় সময় দিয়েছেন যারা মঞ্জুর আহমেদ, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ জাসদ। ধন্যবাদ, স্বাগতম আপনাকে দেশবার্তা টকশোতে। ধন্যবাদ। মঞ্জু ভাই, শুরুটা করতে চাই নির্বাচন পরিস্থিতি তো সামনে নির্বাচন এই 12 তারিখ, আজকে হচ্ছে 7 তারিখ, আর 5 দিন, 4 দিন বাকি, 5 দিন ইলেকশন। এখনো নির্বাচন নিয়ে শঙ্কা। 2 দিন আগে পররাষ্ট্র উপদেষ্টা বললেন মানুষ বিশ্বাস করতেছে না নির্বাচন হবে। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনার শ্রোতা যারা আছেন, তাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নির্বাচন নিয়ে শঙ্কার বিষয়টা কিন্তু নতুন কিছু না। অনেকদিন যাবতই শঙ্কা বিভিন্নভাবে মানুষ প্রকাশ করছে এবং এই শঙ্কার মধ্য দিয়ে সময়টা পার করতে করতেই কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখও কিন্তু ঘনিয়ে আসছে। জি, বিগত দিনে বেশ কিছু ঘটনা ঘটেছিল, যে সমস্ত ঘটনার মধ্য দিয়ে মানুষের মধ্যে এই ধরনের শঙ্কা তৈরি হয়েছিল। বিশেষ করে ধরেন তত্ত্বাবধায়ক আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত লোকজন যারা ছিলেন বা উপদেষ্টা যারা ছিলেন, সে মাননীয় উপদেষ্টাগণই বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কথা বলে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করেছিলেন। ফলে মানুষ নানাভাবে নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, সংশয় প্রকাশ করেছেন এবং বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা উনি সরাসরি নিজেই বলেছিলেন যে মানুষ তো আমাদের 5 বছরও ক্ষমতায় দেখতে চায়, 50 বছরও তো দেখতে চায়। তো এই ধরনের আলাপ আলোচনার মধ্য দিয়ে সরকার আসলে কি চান সেটি সাধারণ মানুষের কাছে স্পষ্ট হচ্ছিল না, যে সরকারে কি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান কি চান না। ফলে মানুষের মধ্যে নানা রকমের চিন্তা ভাবনা কাজ করেছিল এবং সমস্ত এই ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আমরা আগামী 12 তারিখে 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচনের তারিখ পেয়েছি এবং দলগুলো মোটামুটিভাবে দিন যত যাচ্ছে তত উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনের দিকে এগোচ্ছে। এর মধ্যে আপনার প্রারম্ভিক যে আলোচনা আপনি করেছেন, সে আলোচনার মধ্য দিয়ে আপনি বিগত কয়েকদিনের রাজনৈতিক যে কর্মসূচি, বিশেষ করে হাদি মঞ্চের যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে নতুন কোনো পরিস্থিতি তৈরি হয় কিনা এরকম একটা শঙ্কা আপনি প্রকাশ করেছেন। এটা সত্য যে এই ধরনের পরিস্থিতি যখন আপনাদের মিডিয়াগুলো এগুলি প্রকাশিত হয় এবং আপনার টেলিভিশন বলেন বা প্রিন্ট মিডিয়ায় বলেন, এই সমস্ত জিনিস যখন প্রকাশিত হয়, এই সমস্ত ছবি যখন প্রকাশিত হয়, বক্তব্য যখন প্রকাশিত হয়,
তখন কিন্তু মানুষের মধ্যে একটা নেতিবাচক ভাববোধের কিন্তু জন্ম হয়। মানুষ ভাবে যে আসলে দেশের পরিস্থিতি তো খারাপ হচ্ছে, ভোট দিতে যাব কি যাব না, যাওয়া উচিত হবে কি হবে না, ইত্যাদি ইত্যাদি। এবং সরকারের উপর একটা বিশেষ দায়িত্ব পড়ে যায় সেই ভোটটাকে আরো বেশি সতর্কতার সাথে সে ভোটের ব্যাপারে আরো বেশি সতর্ক অবস্থান গ্রহণ করা, এবং সরকারের উচিত ভোটটা কিভাবে তার অভিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়া যায় তার চেষ্টা করা। এবং এইটাও কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা। মানুষ কিন্তু এটি চায় যে একটা ভোট অন্তত তারা দিতে চায়। দীর্ঘদিন যাবৎ ভোট না দেওয়ার যে সংস্কৃতি আমাদের দেশে গড়ে উঠেছিল, তো সেই সংস্কৃতি আমাদের দেশের রাজনীতির জন্য যেমন একটা খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে, রাজনৈতিক দলগুলোর সম্পর্কেও মানুষের একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং রাজনীতিবিদদের সম্পর্ক কিন্তু তৈরি হয়েছে। ফলে একটা দায়িত্বশীল আচার আচরণ সমস্ত রাজনৈতিক শক্তিগুলোর মধ্যেই কিন্তু থাকা উচিত, এবং সেইটা মাথায় রেখে আগামী দিনের যে নির্বাচন, সেই নির্বাচনের ভাবনাটা মাথায় রেখে কিন্তু সবাই তাদের কর্মকাণ্ড পরিচালনা করা উচিত। একটা ব্যাপার হচ্ছে যে আপনি হাদি মঞ্চের প্রসঙ্গটা বললেন, হাদি মঞ্চ বা ইনকিলাব মঞ্চ, তারা এর আগে একবার শাহবাগে অবরোধ করলো, 3-4-5 দিন অবরোধ করে তারপর যখন তাদের আহ্বানে লোকজন পাচ্ছে না তখন তারা চলে গেল। সবাই জানে এটা জামাত, এটার নেপথ্যের কারিগর। গতকালকে তারা বৃহস্পতিবার রাতে তারা 5-7 জন মিলে যমুনার সামনে অবস্থান নিল। কালকে সারাদিন, শুক্রবার সারাদিন তারা অবস্থান নিল। জুমার পর তাদেরকে সরিয়ে দেওয়ার পর তারা ইন্টারকন্টিনেন্টাল কাছে এসে অবস্থান নিল। ইন্টারকন্টিনেন্টাল যে ইয়েটা আছে, মোড়টা আছে, সেই মোড়ে। তারপরে পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া, তারা যখন ইয়েতে গেল, এই রাতে তারা আবার অবস্থান নিল, সেখানে দাওয়া পাল্টা দেওয়া হলো। এই যে এই হাদি মঞ্চ বা ইনকিলাব মঞ্চ মাঠে নামতেছে, এটা আসলে কারা কলকাঠি নাড়তেছে? আপনার একজন রাজনীতি বিষয়ে কি মনে হয়, নেপথ্যের কারিগর কি আসলে কারা? এটা আপনার প্রশ্নের মধ্য দিয়ে যে সংখ্যাটা আপনি প্রকাশ করছেন, যে যারা নির্বাচন চায় না তাদের মধ্য থেকে কেউ না কেউ এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন, এবং যারা নির্বাচন চায় না তারা এই ধরনের একটা পরিস্থিতি দেখেন। আপনার এই যমুনার আশেপাশের যে এলাকা, এই এলাকা কিন্তু মিছিল মিটিং করা নিষেধ। গভর্নমেন্টের যে প্রজ্ঞাপন অনুযায়ী এই জায়গাটায় আপনি কোনো ধরনের সমাবেশ, সভা, ঘেরাও কর্মসূচি এগুলো করতে পারবেন না। এবং পুলিশ এটা জানে, যেহেতু আইন প্রয়োগকারী সংস্থা, এবং যারা এই আন্দোলনের প্রোগ্রামটা দিয়েছেন আমার ধারণা তারাও কিন্তু জানেন, না জানার কোনো কারণ নাই। জেনে শুনেই তারা এই প্রোগ্রামটা দিয়েছেন। জেনে শুনে এই প্রোগ্রামটা দেওয়ার মধ্য দিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, যেটি আমি শুরুতেই বললাম, যে একটা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের প্রোগ্রাম কিন্তু ভোটের ব্যাপারে মানুষের মধ্যে একটা শঙ্কার তৈরি করে, কিন্তু শঙ্কার জন্ম দেয়। এবং এই শঙ্কা যেটা হয়, এই শঙ্কা দিয়ে আপনি একটা সাময়িকভাবে একটা জনগোষ্ঠীর মধ্যে বা একটা মানে অঞ্চলের মধ্যে হয়তো একটা নেতিবাচক প্রভাব তৈরি করতে পারবেন। কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয়, দেখেন ভোটটা তো সারা বাংলাদেশে হবে, এবং প্রান্তিক পর্যায় পর্যন্ত এই ভোটটা কিন্তু হচ্ছে। 300 আসনের নির্বাচন। আপনার এই শহরের ভোটার এইটাতে আপনার ভিন্নভাবে চিন্তা করতে পারে, বা এটার একটা প্রভাব শহরের ভোটারদের মধ্যে পড়তে পারে, কিন্তু গ্রামে এটা কতটুকু পড়বে এটা কিন্তু একটা দেখার বিষয়। ফলে এই সমস্ত কর্মসূচি দিয়ে সাময়িক একটা সিনারিওটার একটা মানে পরিবর্তন ঘটানো সম্ভব, কিন্তু ভোট আপনি বন্ধ করে ফেলবেন এইটা এই ধরনের কর্মসূচি দিয়ে আদৌ সম্ভব আমার কাছে তা কিন্তু মনে হয় না। এবং কেউ এই ধরনের কর্মসূচি দিয়ে যদি দেয়, এবং তারা যদি এই চিন্তার থেকে কেউ কোনো কর্মসূচি দেয়, তাহলে আমাদের একটা আহ্বান থাকবে, সাধারণ মানুষেরও একটা আহ্বান, দেখেন যে আমরা কিন্তু একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আমাদের সমাজটাকে দেখতে চাই। আমাদের সমাজটা একটা মানবিক সমাজ থাকুক, আমাদের সমাজটা একটা দায়িত্বশীল সমাজ থাকুক, আমরা সবার জন্য একটা নিরাপদ সমাজ গঠন করতে চাই, একটা রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। ফলে এই দায়িত্ব তো রাজনৈতিক শক্তিগুলির, সামাজিক শক্তিগুলির।
ফলে আপনার কারোরই এমন কোনো কর্মসূচি এই মুহূর্তে দেওয়া উচিত না। আর আপনার যে আন্দোলন করতেছেন, সংগ্রাম করতেছেন, এই গভর্নমেন্ট কার? যারা আন্দোলন করতেছেন তারা কি একবার ভাবেন না যে গভর্নমেন্টটা কার? এই আন্দোলন কি আওয়ামী লীগ করতেছে? আন্দোলন তো আওয়ামী লীগ করতেছেন না। তা আপনারা যার বিরুদ্ধে আন্দোলনটা করতেছেন তার সাথে আপনাদের সম্পর্কটা কি? তাহলে কোন বিবেচনায় সরকার এনে আপনারা ক্ষমতায় বসাইলেন? এগুলি কিন্তু নানা রকমের প্রশ্ন তৈরি করে। ফলে বিতর্কিত পরিস্থিতি তৈরি না করে আমার হিসাবে বলা, সবার এই বিবেচনা নেওয়া উচিত। সবাই রাজনৈতিক অঙ্গনে যারাই আমরা আছি না কেন, তাদের নির্বাচনটা কিভাবে সুন্দর সুষ্ঠুভাবে করা যায় সেইভাবেই চিন্তা করা উচিত। এবং এই সমস্ত প্রোগ্রাম দিয়ে আসলে দেশে নির্বাচন বন্ধ করতে পারবে, আমার কাছে তা বিশ্বাসযোগ্য মনে হয় না। কিন্তু রাজনৈতিক অঙ্গনে তো আলোচনা আছে, যারা নিয়োগকর্তা, নিয়োগকর্তাদের যে কর্মচারী বলা হয়, নিয়োগকর্তা হলে তো আপনি আমার নিয়োগকর্তা হলে তো আমি মানে আমি আপনার কর্মচারী, তাই তো? তো সেক্ষেত্রে বলা হচ্ছে নিয়োগকর্তা যারা আন্দোলন করছেন তাদেরকে, যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি তারই ইন্ধন আছে, কারণ যমুনার আশপাশে যেহেতু আন্দোলন হয়। এখন কি ওনারা সন্দেহ করতেছেন যে দাড়ির থেকে মোজ বড় হয়ে গেছে নাকি? সেটাই তো মনে হচ্ছে, লোকজন তো তাই বলতেছে। দাড়ির থেকে মোজ যদি আপনার বড় হয় সেটা তো আপনার দোষ, তাই না? সেটা তো আপনার দোষ। আপনি দেখবেন একটা রাজনৈতিক শক্তি হিসেবে পাবলিক কি বলে, পাবলিক কিভাবে দেখে, পাবলিক কিভাবে চিন্তা করে, এটা হলো খুব গুরুত্বপূর্ণ। কিন্তু জনগণ কি চায় আপনার বিবেচনা রাখতে হবে। জনগণ একটা নির্বাচন চায়, রাইট। এটা আপনার বিবেচনা রাখতে হবে যে জনগণ একটা নির্বাচন চায়। তো জনগণ যখন একটা নির্বাচন চায়, আপনার একটা রাজনৈতিক শক্তি হিসাবে বা আপনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা, তাদের সকলেরই দায়িত্বের ভিতরে পড়ে সেই নির্বাচনটা কিভাবে সুষ্ঠু সুন্দর হবে সেই চেষ্টা করা। এবং আমি আশা করব যে রাজনৈতিক, ওই যে প্রথমে বললাম যে রাজনৈতিক শক্তিগুলোর উচিত যে তারা তাদের দায়িত্বটা পালন করা এবং নির্বাচনটা যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয় সেই চেষ্টাটা করা। যদি সেইটা না হয়, এটার পরিণতি কিন্তু কারোর জন্য খুব বেশি মঙ্গলজনক হবে না। কারণ আপনি একটা বৈষম্যের কথা বলে কিন্তু বাংলাদেশের একটা পরিবর্তনের হাওয়া উঠেছেন। কিন্তু আমরা বৈষম্যের বিরোধিতা করছি। এবং দেখেন এই বৈষম্য কিন্তু আজকের বৈষম্য না। আপনার মুক্তিযুদ্ধ হয়েছে বৈষম্যের বিরুদ্ধে, আপনার 90 হয়েছে কিন্তু বৈষম্যের বিরুদ্ধে, 2024 হলো বৈষম্যের বিরুদ্ধে। রাজনৈতিক শক্তির দায়িত্ব হলো যে বৈষম্য কিভাবে দূর করবেন সেই চেষ্টা করা, নির্বাচন কেমনে বন্ধ করবেন ওই চেষ্টা না করা, এবং মানুষের কাছে একটা জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত করা, যে সরকার মানুষের কাছে জবাব দিতে বাধ্য হবে, তার মধ্য দিয়ে মানুষ তার দাবি দেওয়া আদায় করবে, সেরকম একটা পরিবেশ তৈরি করা হলো আমাদের সমস্ত রাজনৈতিক দলের দায়িত্ব। এবং সেই চেষ্টা না করে যদি কেউ অন্য কোনো চেষ্টা করে, এটা কিছুই না। এটা আমার কাছে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই মনে হচ্ছে না। আপনি তো যদি আমি হালকাভাবে নিতে চাই যে সরকার যদি চায় এই নির্বাচন করা কোনো ঘটনাই না, তারপরেও আপনি যে শঙ্কা করছেন এটা যদি হয়, তাহলে ধরে নিতে হবে যে সরকারের ভিতর থেকেই চাচ্ছে না যে নির্বাচনটা হোক। আমি ওই জায়গাটা যাইতে চাই না। আমি ধরে নিচ্ছি না, আমার বক্তব্য না, এগুলো পাবলিকের বক্তব্য, পাবলিক পারসেপশন। পাবলিক পারসেপশন আমার কাছে, মানে আমি যত যেমন আমি আসার সময় যে মানে একটা রাইড নিয়েছিলাম আর কি, আজকে আপনার এই জায়গায় আসার সময়, তা ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে আপনি কি ইলেকশন, বাড়ি কোথায়? তার বাড়ি ঝিনাইদহ। তার মধ্যে আপনি কি ইলেকশনে ভোট দিতে যাবেন? আমি কালকে চলে যাব। তা পাবলিকের ভিতরে ভোটের এই আকাঙ্ক্ষা যদি না থাকে, ভোট দেওয়ার এই প্রবণতা যদি না থাকে, মানুষ কিন্তু যাবে না। কিন্তু আরো তো বহু লোক আছে তারা ইলেকশনে যাবে না, ভোট দিতে যাবে না। না, এটা এখন পার্সেন্টেজটা তো বিবেচনার বিষয়। আপনি মানে কোন সমাজ ব্যবস্থার ভিতরে বসবাস করতেছেন, কাদের উপরে জরিপ চালাচ্ছেন তার উপর নির্ভর করে। আমার কাছে যেটা মানে রিপোর্ট বা আমি যতটুকু নিজের ইয়ের থেকে যেটা যায়, মানুষ ভোট দেওয়ার জন্য একটু, যেমন শুরুতে আপনার ধরেন আজকের থেকে যদি 2 মাস আগেও জিজ্ঞেস করছি, তখন কিন্তু মানুষ বলছে যে ভোট দিতে যাও, ভোট কি হবে? এখনো তাই বলতেছেন? আমার কাছে এরকম মনে হয় না।
এখন তা বলতেছে। সরকারের এখন মানুষ উপদেষ্টারাই ভোটটা দিতে বলতেছে চায়। মানুষের অনশন দিয়া। হ্যাঁ, সরকারের উপদেষ্টারাই তো বলতেছে মানুষের অনশন দিয়া। সরকারের উপদেষ্টা মানুষের রেফারেন্স দেওয়ার বিষয় না তো, মানুষের, আপনি খেয়াল করুন, মানুষের পালসটা বোঝার চেষ্টা করেন। উপদেষ্টাদের আহ্বান জানাবো ওনারা বুঝুক যে মানুষ কি চায়, ভোট চায় কিনা, এবং মানুষ যে ভোট চায় এটা ওনাদের বোঝা উচিত, এবং ভোট চাইলে মানুষের ভোটটা দেওয়া উচিত, এবং সুন্দর সুষ্ঠু একটা ভোট দিয়ে কিভাবে নিজেদের মান সম্মান মর্যাদা অটুট রাখবেন সেই চেষ্টা করা, এটা হলো গভর্নমেন্টের দায়িত্ব। কিভাবে সুন্দর সুষ্ঠু নির্বাচন করবে? আইন শৃঙ্খলা বাহিনী তো নাই। তাহলে 1.5 বছর করলেনটা কি? এটা তো আপনি তো 1.5 বছর আছেন ক্ষমতায়, তাই না? তো কালকে তো আপনার এই যে ইনকলাব মঞ্চের লোকজনরা তো ভালোই দমন করলেন, পারছেন তো? কে বললো পারে না? পারে তো। কখন পারেন কখন পারেন না এগুলো কিন্তু মানুষ খেয়াল করে। হুকুম না আসলে তো কাজ। হ্যাঁ, সেটাই বললাম যে যদি না হয় তাহলে ধরবেন যে সরকার চাচ্ছে না, কিন্তু আমার কাছে মনে হয় না যে সরকার সেই জায়গায় যাবে, এবং পুলিশ পারে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারে না, আমি এইটাও মানতে এখন আর রাজি না, একদম না, রাজি না। এটার সঙ্গে আমি একমত। ভিন্ন একটা বিষয় আলোচনা করি। আপনার মনে আছে আমরা কারা ফটোকে, এই যে আপনার সাদ্দামের সন্তান এবং স্ত্রীর কথা আপনি আসছিলেন অনুষ্ঠানে, আবার দুদিন আগে কারা ফটোকে আরেকজন মারা গেছে কিশোরগঞ্জ। কারা ফটোকে তার বাবাকে নিয়ে আসা হয়েছে, লাশ নিয়ে আসা হয়েছে। এটা কি রেওয়াজে পরিণত হয়ে যাচ্ছে নাকি এটাই নিয়মে পরিণত হয়ে যাচ্ছে? আমাদের জন্য এটা দুর্ভাগ্য কি, আমরা আসলে মানুষের কষ্টটা বুঝি না। আমি প্রথমেই বললাম আপনারে যে আমাদের এই সমাজটা এমন একটা সমাজ যে সমাজটার ভিতরে কিন্তু মানবিকতা খুঁজে পাবেন আপনি। এখনো আপনার এই সমাজে মানুষ কিন্তু মানুষের বিপদে আগায় আসে। একদম। এখনো দেখবেন যে একটা মানুষ যদি অসহায় রাস্তায় পড়ে 10টা লোক কিন্তু ছুটে যায় তার উদ্ধার করার জন্য। একটা মানুষ খারাপ, একটা মানুষ অন্যায় করতে পারে, একটা মানুষের নামে মামলা থাকতে পারে, একটা মানুষের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু আইনের যতটুকু সুবিধা পাওয়ার মতন অধিকার বা যোগ্যতা তার আছে, বা আইন তার যতটুকু সুবিধা দেওয়ার সুযোগ দিছে, তার পুরোটাই কিন্তু আপনার দেওয়া উচিত। আপনি যদি সেই কাজটা না করেন, এটা আপনি অন্যায় করলেন। আপনি সেই মানুষটার সাথে অন্যায় করলেন, আপনি সমাজের সাথে অন্যায় করলেন, আপনি রাষ্ট্রের সাথে অন্যায় করলেন। এই জিনিসটা ধারাবাহিকভাবে আমার দেশে কিন্তু ঘটে যাচ্ছে। তাহলে আমরা শিখলামটা কি? কিছুই শিখলাম না। এবং কারা শেখে না? যারা এই সমস্ত দায়িত্বশীল লোকজন আছেন, যারা ক্ষমতাশালী লোকজন আছেন, এই মানুষগুলো শিখতেছেন না। এইভাবে ওনাদের মানে অন্তত ওনাদের কাছে মানুষের, সাধারণ মানুষের প্রত্যাশাটা তো এরকম না। মানুষ দেখবেন একটা শিক্ষিত মানুষের দেখলেও কিন্তু একটু একটা মর্যাদার জায়গায় বসানোর ব্যবস্থা করে, একটু সম্মান করে, একটু ইজ্জত করে। এখন আপনি যদি নিজের ইজ্জতটা না বুঝেন, আপনার যদি নীতি বিবর্জিত মানুষ হয়ে যান, তার ভিতরে কোনো নীতি নৈতিকতা কোনো কিছু কাজ না করে, এর থেকে লজ্জার আর কিছু নাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি সরকার আমলেই নিচ্ছে না? না, আমার আমলে নিলে তো বন্ধ হইতো। আপনি আজকে শুরু হয় না, কিন্তু আপনি খেয়াল করেন ধারাবাহিকভাবে। আপনি শুরুতে বললেনও যে এটা একটা মানে রেওয়াজে পরিণত হয়ে গেল কিনা, এবং এখন পর্যন্ত এটা রেওয়াজে পরিণত হচ্ছে। এবং দেখেন, আমি আপনার অনুষ্ঠানে এর আগেও আসছি, সেই অনুষ্ঠানে আপনি এটা উত্থাপন করছেন, তার মানে আপনার মনের ভিতরে এটারে একটা মানে রিপারকেশন তৈরি হচ্ছে, কিন্তু আপনার মানে একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে আপনার ভিতরে। এবং আমিও উত্তর দিচ্ছি একই রকমের উত্তর, কিন্তু আমার ভিতরে খারাপ লাগতেছে। এই যে খারাপ লাগা, আমার আপনার খারাপ লাগা, এবং আমার আপনার মতন মানুষের, সাধারণ মানুষেরও কিন্তু এরকম খারাপ লাগে, বা আমাদের যারা এই যে অনুষ্ঠানে যারা এই জায়গায় আছেন তারা যদি শোনেন, তাদের কাছেও কিন্তু এটা খারাপ লাগে। কিন্তু এই খারাপ লাগাটা তাদের কানে পৌঁছায় না। যারা দায়িত্বশীল লোকজন আছেন তাদের কানে এই খারাপ লাগাটা পৌঁছায় না। এই খারাপ লাগাটা না পৌঁছানোটা হলো আমাদের রাষ্ট্রের ব্যর্থতার একটা অন্যতম জায়গা, যেটা পৌঁছাচ্ছে না কেন, কি কারণে তাদের কানে আমরা এই জিনিস, এত মিডিয়ার যুগেও যদি একটা কথা মানুষের কানে না পৌঁছায়, তাহলে আপনি কিভাবে পৌঁছাবেন বলেন? গরম পানি ঢালা ছাড়াও তার কোনো উপায় নেই। কিন্তু এই সরকার তো মানবাধিকারের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছিল। 18 মাসে কি মানবাধিকারের কোনো উন্নতি হলো? হিউম্যান রাইটস ওয়াচ সেদিন বলছে যে সবচেয়ে বাজে কাজ হচ্ছে
এই অহেতুক মানুষকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে রাখা, তাদের লাস্ট যে দুদিন আগের যে হিউম্যান রাইটস ওয়াচের যে প্রতিবেদন, এবং তারা গণগ্রেফতার কথা বলছে এবং প্রতিপক্ষকে প্রতিশোধ পরায়ণ হয়ে গ্রেফতার করা, প্রতিশোধ নেওয়া, এই মানুষকে তো সরকারের সমালোচনা করছে তারা একদম কঠোর ভাষায়, অথচ তারাই সরকারের একটা বড় অফিসার ছিল। হ্যাঁ, এই রিপোর্টটা হয়েছে এবং এই রিপোর্টটার কারণে দেখবেন এই ইনকিলাব মঞ্চের এই ঘটনা ঘটার পরে সরকারের তরফ থেকে একটা স্টেটমেন্টও গেছে, কিন্তু তারা অনেকভাবে এটার ছাপাই গাওয়ার চেষ্টা করছে যে কোনো জায়গায় গুলি ফুটে নাই, রাবার বুলেট মারা হয় নাই, এই করা হয় নাই, সেই করা নাই, এবং কেউ এই ধরনের বড় সড়ো ইনজুরি হয় নাই, কারোর হাত পা এরকম ভাঙে নাই, এরকম একটা বেশ বড় সড়ো একটা স্টেটমেন্ট কিন্তু তারা করছে। এবং সেটা দেখলাম যে এক পত্রিকায় পুরোপুরি রিপোর্টটাও ছাপানো হয়েছে। এখন কষ্ট লাগে কোন জায়গায় জানেন, যে এই মানবাধিকার সংস্থাগুলি বলতেছে এবং আমাদের তাদের জন্য জবাব তৈরি করে বসে থাকতে হচ্ছে, কখনো সত্য কখনো মিথ্যা। কিন্তু আমরা এই জায়গাটায় যাইতে পারতেছি না যে না, আমাদের দিকে কেউ আঙুল তুলতে পারবে না, আমাদের বিরুদ্ধে কেউ কমপ্লেন করতে পারবে না। এই জায়গাটা আমরা যাইতে পারলাম না আজকে 54-55 বছর বয়স। একটা বড় ট্র্যাজেডি। এই যে মানবাধিকার প্রসঙ্গ আসলো, আমি কারাগারের ফটকে লাশ নিয়ে যাওয়ার কথা বলছিলাম। আপনি লক্ষ্য করছেন যে গত 18 মাসে কারা হেফাজতে বহু মানুষ মারা গিয়েছে। কারা হেফাজতে হয় স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে, কিংবা নানা রকম কথা বলে এটা চালাই দেওয়া হয়। এর আগে বাংলাদেশের কারাগারগুলোতে এরকম হার্ট অ্যাটাক করার লোক মানে সংখ্যা কেমন ছিল বলেন? ছিল কেমন ছিল? এই মানে আমি বলি আপনারে, ধরেন বিডিআরের ঘটনায় আপনি কি পরিমাণ লোক হার্ট অ্যাটাকে মারা গেছে, তদন্তকালীন সময় প্রচুর লোক মারা গেছে। হয় না যে জিনিসটা হচ্ছে কি, মানে আপনি এখন তারা হার্ট অ্যাটাকের কথা বলছেন, আপনি বিশ্বাস করতেছেন, আমি করতেছি না, বা আমি করতেছি আপনি করতেছেন না, এরকম তো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু জিনিসটা হচ্ছে যে কারা হেফাজতে মৃত্যু তো একটা মানুষের যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে হইতেই পারে, মারা যেতে পারে। তাহলে কারা হেফাজত সম্পর্কে মানুষের এরকম ধারণা যাতে তৈরি না হয় যে ওই জায়গায় একটা মৃত্যু ঘটার ভিতর দিয়া কারাগারের ব্যবস্থাপনা, এই নিয়ে মানুষ প্রশ্ন তুলতে পারে। যে হেফাজতটা মানুষের করা উচিত, মানুষকে যেরকম হেফাজতে তাদের রাখা উচিত, তারা সেইভাবে রাখেন না, তারা তাদের দায়িত্বটা সেভাবে পালন করেন না। এই জিনিসটা একটা শঙ্কার জন্ম দেয়, একটা মারাত্মক শঙ্কার জন্ম দেয়। কিন্তু তার মানে আপনি কারাগারে যায়ও কিন্তু আপনার খুব স্বাভাবিক থাকতেছেন না। কারাগারে তো যাইতেই পারে, আমাদের আগের রাজনীতিবিদরা তো বছরের পর বছর কারাগারে ছিলেন, কই তখন তো তাদের পরিবার তাদের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে নাই, বুঝছে যে না কারাগারে আছে, ভালোই থাকবে, নিরাপদ জায়গার ভিতরে আছে। কিন্তু আপনি এখন তো আর আসলে এইভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই। তার মানে কারাগার এখন সবচেয়ে অনিরাপদ হয়ে গেল। কি কারণে হলো এই ব্যাপারেও সরকারের একটা দায় আছে। কিন্তু এটা মানে সমস্ত সরকারগুলি এখন জবাবদিহিতামূলক সরকার যদি না থাকে, তাহলে এই দায় আপনি কার কাছ থেকে বুঝে নেবেন? আমাদের তো আসলে এখন পর্যন্ত ধরেন ওইভাবে জবাবদিহিতামূলক সরকার, যার কারণে আমরা বারবার বলি যে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসা উচিত। যেই আসুক, একটা নির্বাচিত সরকার যদি আসে, তার কাছে অন্তত পাবলিক জানতে চাইতে পারবে কেন এটা হচ্ছে, কি কারণে হচ্ছে। আর না জানতে পারলেও তো আমার একটা ক্ষোভ জানানোর একটা জায়গা তৈরি হলো। সেটাই আমাদের প্রত্যাশা হইলো ওই জায়গায়। যার কারণে আমার সবসময় শুরুর থেকে এখন পর্যন্ত যা বললাম তার ফাইনাল রেজাল্ট হইলো, দেখেন আমরা যে বাংলাদেশটা চাইছি, একটা বৈষম্যহীন, একটা সমতা ভিত্তিক, মানবিক মর্যাদা সম্পন্ন একটা গণতান্ত্রিক বাংলাদেশ। এই বাংলাদেশের সকল ধর্ম বর্ণের মানুষ আমরা একসাথে থাকবো, নিরাপদে থাকবো। চাহিদাটা কিন্তু খুব বেশি না, খুব সিম্পল জিনিস। এটা রাষ্ট্রের জন্য খুব কঠিন। আপনি আমি একটু কম খাবেন, মারা যাবেন না, কিন্তু একজন না খেয়ে মরে যাবে, আরেকজনের খাওয়ার টেবিল ভরা থাকবে, এইটা চাই না। বৈষম্য দূর করতে হবে, বৈষম্যটা একটু দূর থাকুক, একটা মানবিক মর্যাদা নিয়ে যাতে একটা মানুষ বসবাস করতে পারে,
সেরকম একটা অবস্থার ভিতরে আমরা থাকি এবং তার মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রটারে গড়ে ওঠে। এখন যেইভাবে আমাদের রাজনৈতিক শক্তিগুলো দ্বন্দ্বে লিপ্ত হয় এবং যে হুঙ্কার, যে ধমক শুনতে হচ্ছে, দিয়ে তো আরো মানে নতুন ধরনের একটা আতঙ্ক তৈরি করতেছে। একদম। এগুলি করে কিন্তু আসলে ওই যে শুরুতে বললাম যে কোনোটা করে আপনি নির্বাচন যেমন পিছাইতে পারবেন না, এরকম ধমক দিয়েও কিন্তু আপনি রাজনৈতিক শক্তি হিসাবে ক্ষমতায় যেতে পারবেন না। মানুষ কিন্তু কারোর চোখ রাঙানিরে ভয় পায় না, কারোর চোখ রাঙানিরে ভয় পায় না মানুষ। মানুষ ভয় পায়টা কোনটা? মানুষ ভয় পায় হলো যদি মানুষ দুঃশাসনের মধ্যে পড়ে, মানুষ যদি গণতন্ত্র বঞ্চিত হয়, মানুষ যদি তার মর্যাদা আক্রান্ত হয়, মানুষ যদি তার অর্থনৈতিক দুর্দশার মধ্যে পড়ে, এগুলিকে মানুষ ভয় পায়। আপনারটা তো আমি খাই না, আপনারটা আমি পড়ি না, আমি আমারটা খাই, আমারটা পড়ি, অথবা আপনারা ভয় পাবো আমি ওই জায়গার ভিতরে কিন্তু আমি নাই, প্রশ্নই ওঠে না। ঠিক আছে? তো এইরকম একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদের দেশে গড়ে উঠুক, এটা হলো আমাদের প্রত্যাশার জায়গা। এই যে 12 তারিখ নির্বাচন একেবারে শেষ পর্যায়ে আসছে, 12 তারিখ নির্বাচন, অনেকেই বলছেন একতরফা এক নির্বাচনে কি প্রত্যাশা পূরণ হতে পারে? একটা দল ক্ষমতায় যাবে আর একটা দল বিরুদ্ধে যাবে, মারামারি কাটাকাটি ছাড়া আর কিছু দেখতেছেন না? না, আপনি একটু শেষ মুহূর্তে প্রশ্নটা তুললেন তো, আপনি বলছিলেন কিন্তু যে ভোট বর্জনের ডাক। আমি আওয়ামী লীগের পক্ষ থেকে ভোট বর্জনের ডাকের কথাই আপনি ধরে নিছি যে আপনি বলতেছেন যে দেখেন, ওই দিন দেখছেন মনে হয় আপনি শরীয়তপুরে বিএনপির ক্যান্ডিডেটের পক্ষে ভোট চাইছেন, মাদারীপুরে ক্যান্ডিডেটের পক্ষে ভোট চাইছেন এবং ভোট চায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সব স্লোগানে দিছে, দিয়ে এটাও বলছে যে আমাদের নেতা লিটন চৌধুরী বলছেন ভোট এবার ধানের শীষে দিবে। ফলে ভোট কিন্তু বন্ধ থাকবে আমার কাছে তা মনে হয় না। সব জায়গায় তো না, এটা আপনি 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 সব জায়গার বিষয় না, সব জায়গার বিষয় না। বিষয় হলো যে এইটা একটা মেসেজ, এটা একটা মেসেজ। তার মানে ভোট কিন্তু বর্জন হচ্ছে না, কিন্তু একটা মেসেজ কি কারণে বললাম, তারা কিন্তু একটা কথা বলছে যে আমরা স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে সবাই একাট্টা থাকি। তার মানে পলিটিক্সের একটা মেসেজ কিন্তু আপনার কাছে পৌঁছাইল যে আপনার কে আপনার অপোনেন্ট, কে আপনার প্রেজেন্ট সিচুয়েশন, আপনার কাছের মানুষ। ফলে নির্বাচনটা হয়ে যাক, আবারও বলি আপনারে, হয়ে যাক। আপনার মাধ্যমে হলো এই দেশের যারা শ্রোতারা আছেন তারা শুনতেছেন, আপনার এই পত্রিকার যারা শ্রোতা আছেন তারা শুনবেন। দেশের গণতন্ত্রের জন্যই একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন খুব বেশি দরকার। আবার আপনি সুন্দর সুষ্ঠু নির্বাচনে আসছেন, শেষ করতে চাই, সুন্দর সুষ্ঠু নির্বাচন কেন দেখছেন যেখানে অর্ধেক মানুষের অংশগ্রহণ নাই, যেখানে অর্ধেক মানুষ, আমি একটু আগে বললাম আপনি যতক্ষণ ভোট না হবে ততক্ষণ বলতে পারতেছেন না কিন্তু অংশগ্রহণ নাই। বাংলাদেশে এই যে মনে করেন হইতে দেন না, এই যে হানা ভোট হবে, এখন মানুষ ভোট না দিলেও হা জিতবে, এটা মানুষ ধরেই না। ভোট না দিলে আপনি হাত দিতে পারেন। ওই যে দেখেন বাইতুল মোকাররমের খতিব সাহেব কি বলছেন, আপনার অত সোজা না, তো অত সোজা না। খতিব সাহেবের কথা কয়জন শুনবে? এইটা ঠিক না, এটা ঠিক না। বলেন, আপনি যদি ধর্ম নিয়ে এই দেশের যদি মানুষ রাজনীতিতে এত সিরিয়াস হইতে পারে, বাইতুল মোকাররমের খতিব সাহেব উনি বলতেছেন এই কথা, কেন বললেন? আমি খতিব সাহেবের কথাটা বললাম অন্য কারণে, যে তারা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তো করছেন, সে প্ল্যাটফর্মে ইভেন আপনার ধরেন তারেক রহমান এতদিন বলেন না, উনিও কি কারণে বলছেন আমি জানি না, উনিও হা ভোটের পক্ষে বলছেন, ওনার দলের আবার গ্রাসরুট লেভেলে হা ভোটের বিপক্ষে বলতেছেন। আমরা যেমন হা ভোট না ভোট, আমরা এই ভোট গণভোটের ভিতরেই আমরা নাই বলছি, আমরা এটার ভিতরে নাই বলছি। ফলে আপনি বলতেছেন যে আমি ইলেকশনটা হওয়াটা হলো জরুরি, এই কারণে বলি সুন্দর সুষ্ঠু নির্বাচন। আপনি বললেন যে এত % ভোট যাবে না, ভোটটা আগে হোক, দেখি।
এত মারামারি কাটাকাটির মধ্যে শেষ করতে চাই একেবারে 1 মিনিটে যদি বলেন, এই রমেশচন্দ্র সেনের মতো একজন প্রবীণ রাজনীতিবিদ, যদি আমি একটু আগে কারা হেফাজতে মৃত্যুর বিষয়টা তুলেছি, এই রমেশচন্দ্রের মতো একজন প্রবীণ রাজনীতিবিদ বা আরও যারা আছেন, আমির হোসেন আমু বা আরও যারা আছেন, তাদেরকে জেলে রেখে জামিনের কেন কোনো বন্দোবস্ত হবে না? না দেখেন, মানে এইটা আসলে একটা মানে অমানবিক ব্যাপার। এই বয়সের একটা মানুষ, আপনার মনে আছে কিনা যুদ্ধ অপরাধের অভিযোগে আলিম সাহেব অ্যারেস্ট ছিলেন, ওনার কিন্তু জামিন হয়েছিল। এক্সেপশনাল কেস, ওনারই জামিন হয়েছিল। আরেকজন হয়েছে কুদ্দুস মোল্লা, নোয়াখালীর। আচ্ছা আচ্ছা। কুদ্দুস মোল্লা, ওনার ক্যান্সারের পেশেন্ট ছিল, ওনারও কিন্তু জামিন হয়েছে। তো এটা তো দেখা যাচ্ছে আগের সরকার খুবই মানবিক, এখানকার সরকার জামিন হয়েছে, হয় না যে তা না। আবার দেখেন তাদের আমলেও কিন্তু এটার ব্যত্যয় কিন্তু ঘটে না যে তা না। তাদের আমলেও অনেক মানে অমানবিক আচার আচরণ করা হয়েছে কিন্তু, ঠিক আছে। এবং আগের প্রধানমন্ত্রী তো মনে করেন যে খুব আপত্তিকর ভাবে কিছু কিছু কথা বলেই ফেলছেন, আবার নিয়ে ভিতরে ঢুকাই দেবো, আবার এই করবো, আবার সেই করবো, এইগুলি বলছেন, কিন্তু এখন তো সরকার যা বলে তাই করে ফেলে। না কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি এগুলি বলে তো আপনি দেশের মানুষের সবসময় আইনটারে যদি আপনি ফলো করেন তাহলে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা বাড়ে। আর আপনার আচার আচরণে যদি আপনি এই আইনটারে নিয়ন্ত্রণ করতেছেন, এটারে বোঝানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু আইনটাই বিতর্কিত হয়ে যায় একেবারেই। তো এই জায়গাটাই বললাম যে এই সমস্ত মানুষগুলি এত প্রবীণ মানুষ, দেখেন কোথায় যাবে এই লোকগুলি? পালায় যাবে দেশের থেকে, ঘরে যায় দৌড়াদৌড়ি করবে, কথা বললে কানে শোনে না। আমি যতটুকু জানি যে কানেও শোনে না ঠিক মতন। রমেশ সেনের অবস্থা তো এইরকমই ছিল, অনেক বয়স ধরে নিয়ে গেছে, তখন বুঝেও 86 বছর বয়সের মানুষের। তো এই সমস্ত মানুষের জামিন দিলে কি হয়? জামিন দিলে কিছুই হয় না, বরং একটু শেষ বয়সে এসে ফ্যামিলির সাথে একটু সময় কাটাবে, কোর্টে যায় হাজিরা দিবে, আবার আসবে, এই তো। এইটার ব্যাপারে সরকারের একটু দায়িত্বশীল হওয়া উচিত ছিল। অসংখ্য ধন্যবাদ মঞ্জু ভাই, আপনাকে লম্বা সময় দেওয়ার জন্য। এতক্ষণ যারা দেখছিলেন দেখবেন, সবার প্রতি অনুরোধ দেশবার্তা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা প্রতিদিন সন্ধ্যা 7টায় হাজির হচ্ছি আপনাদের সামনে সমসাময়িক বিষয়ে। সামনে যে নির্বাচনকে ঘিরে যে উত্তেজনা, উত্তপ্ত অবস্থা, সেটি প্রশমিত হোক, নির্বাচন শেষ হোক, একটি নির্বাচিত সরকার আসুক, সেটা সবার প্রত্যাশা। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে এখানে শেষ করলাম। শুভ সন্ধ্যা। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।